বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মন ভরে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। আমি যখন দ্বাদশ শ্রেণীতে অকৃতকার্য হলাম, আমার পিতা আমার জন্য একজন গৃহশিক্ষক নিযুক্ত করলেন। তিনি প্রতি সপ্তাহে আমাদের গৃহে পাঠদান করতে আসতেন। সেই সময় থেকেই আমার মাতার আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করছিলাম, যা আমাকে চিন্তিত করে তুলছিল। শিক্ষক প্রায়ই নানা অজুহাতে কক্ষের বাইরে যেতেন। একদিন আমি তাদের দিকে বিশেষভাবে নজর রাখতে শুরু করি। গৃহশিক্ষক আমার মাতার কক্ষে ছিলেন এবং তারা মিলে অত্যন্ত হাস্যালাপ করছিলেন, যা দেখে আমি বিস্মিত হয়ে গেলাম। একদিন যখন মাতা কাজের জন্য বাইরে গিয়েছিলেন, আমি গৃহে একা ছিলাম। টিউশনির প্রস্তুতি নিচ্ছিলাম এবং একটি ক্ষুদ্র ফ্রক পরিধান করেছিলাম, যাতে আমাকে বেশ সুন্দর লাগছিল। আমি শিক্ষককে মনে মনে ভালোবাসতাম। যখন স্যার পাঠ দিতে এলেন, তিনি আমাকে বারবার দেখছিলেন। কিছুক্ষণ পরে মৃদু হেসে বললেন, তুমি তো অত্যন্ত সুন্দর, তোমার মাতার মতোই দেখতে। ভালো লাগে। এরপর তিনি আরও বললেন, তোমার মধ্যে বিশেষ কিছু আছে, যা আমি খুব পছন্দ করি। কি এই বলে তিনি আমার নিকটবর্তী হয়ে বসলেন। আমার নাম প্রীতি, বয়স 17। শৈশব থেকেই আমি কিছুটা শান্তশিষ্ট এবং সুন্দরী ছিলাম। গাত্রবর্ণ ছিল অত্যন্ত উজ্জ্বল। জীবনে এমন কিছু ঘটবে কখনো কল্পনা করিনি। আমাকে পড়াতে আসা স্যারের প্রতি আমার একটি অনুভূতি জন্মেছিল। কিন্তু আমার মাতা এবং স্যারের মধ্যে যে সম্পর্ক ছিল, তা আমি কখনো ধারণা করতে পারিনি। বন্ধুরা, আজকের কাহিনীটি আমার জীবনের বিশেষ কিছু মুহূর্ত নিয়ে। মহাবিদ্যালয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আমার, কিন্তু দ্বাদশ শ্রেণীর গণিতের জন্য ফলাফল অপ্রত্যাশিত হয়েছিল। গণিতে আমার দুর্বলতা ছিল এবং সেই কারণে ভালো করতে পারিনি। পিতা আমাকে সাহায্য করতেন না। তিনি বলতেন, নিজেই পরিশ্রম করো, তাহলেই কিছু অর্জন করতে পারবে। কি বাস্তবে আমি শুধু এক বিষয়ে খারাপ ফল করেছিলাম এবং আমাকে সেই বিষয়টিতে পুনরায় পরীক্ষা দিতে হবে। কিন্তু পিতা আমাকে সম্পূর্ণ বার্ষিক পরীক্ষায় আবার বসতে নির্দেশ দিলেন। বিশেষ করে গণিত আমার জন্য ছিল বৃহৎ চ্যালেঞ্জ। পিতা এবার কিছুটা কঠোর সিদ্ধান্ত নিলেন। আগে তিনি আমাকে কোচিংয়ে প্রেরণ করতেন। এবার বললেন, তুমি কোচিংয়ে মনোযোগ দিচ্ছ না, তাই এবার তোমার জন্য গৃহে একজন বিশেষ শিক্ষক প্রয়োজন, যিনি শুধু গণিত পড়াবেন। পিতার এই সিদ্ধান্ত আমার খুব ভালো লাগেনি, তবে আমার কিছু বলার ছিল না। মাতা পিতার সামনে কিছু বলতেও ভয় পেতেন। এরপর নতুন শিক্ষকের সহায়তায় আবার মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করলাম। বিশেষ করে গণিতে মনোযোগ বাড়ানোর চেষ্টা করলাম। কয়েক দিনের মধ্যেই পড়াশোনা এবং টিউশনি শুরু হলো। প্রথম দিন বিদ্যালয় থেকে দুপুর 12টার দিকে গৃহে ফিরলাম আর মাতা বললেন, একটার মধ্যে সব গুছিয়ে নাও, কারণ দুটোও তোমার টিউশনি স্যার আসবেন। সেদিন প্রথমবার স্যারের সাথে সাক্ষাৎ হলো। তিনি প্রায় 30 বছরের কম বয়সী একজন যুবক ছিলেন। মাতা তাকে জল দিলেন এবং তিনি লজ্জিত বোধ করছিলেন। সম্ভবত আমি তার প্রথম ছাত্রী ছিলাম। প্রথম দিন স্যার খুব বেশি চাপ দেননি, তাই একটু স্বস্তি পেলাম। তবে স্যারকে দেখে মনে হয়েছিল তিনি বেশ পেশাদার এবং কিছুটা লাজুক প্রকৃতির। কিছুদিন ভালোভাবেই চল। শিক্ষকের পাঠদান সুন্দর ছিল, কিন্তু গণিত তখনও আমার জন্য কঠিন ছিল। মাঝে মধ্যে টিউশনির সময় নিদ্রাবিভূত হয়ে পড়তাম। শিক্ষক যখন জল গ্রহণ করতে কক্ষ থেকে বহির্গত হতেন, তখন নিদ্রা পেয়ে যেত। নিদ্রাবিভূত হলেও শিক্ষক এ বিষয়ে কিছু বলতেন না, এমনকি মাতার কাছেও অভিযোগ করতেন না। উপলব্ধি করতে পারছিলাম যে তিনি ভালো মানুষ। তবে আমার নিদ্রার পরে কিছু ঘটছিল, যা আমার জানা ছিল না। মাতা এবং শিক্ষকের মধ্যে কিছু চলছিল, তবে তখনও বিষয়টি স্পষ্ট ছিল না। একদিন টিউশনির সময় হঠাৎ আমার কাশি শুরু হলো এবং থামছিল না। শিক্ষক আমার পৃষ্ঠে হাত দিয়ে সাহায্য করছিলেন। কাশির শব্দে মাতা জল নিয়ে এলেন। তখন শিক্ষকের হাতের সাথে মাতার হাত স্পর্শ হয়েছিল, যা দেখে আমি কিছুটা অস্বস্তি অনুভব করলাম। কেন জানি মাতার উপর ক্রোধ হচ্ছিল। সেই সময় কি ঘটছিল তা সম্পূর্ণরূপে বুঝতে পারছিলাম না। পরের দিন বিদ্যালয়ে গিয়ে বিরতির সময় আমার বন্ধু তৃষার সঙ্গে দেখা হলো। তৃষা আমার পুরনো বন্ধু, আমরা দুজনে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একসাথে পড়েছি। সে আমার মতো অকৃতকার্য হয়নি, তাই মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছে। সেদিন তৃষাকে এক কিশোরের সাথে দেখলাম। জিজ্ঞেস করলাম, তুমি সর্বদা এই কিশোরটির সাথে সময় কাটাও কেন? সে উত্তর দিল, এটা আমার প্রেমিক। তার কথা শুনে আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, তৃষা, এত অল্প বয়সে এসব তোমার জন্য যথাযথ নয়। প্রেমের জন্য এখনো সময় আছে। কি তৃষা হেসে বলল, প্রীতি, মহাবিদ্যালয় জীবন তো এসব করার জন্যই।
মহাবিদ্যালয়ে যাওয়া মানে কিছু আনন্দ এবং স্বাধীনতা উপভোগ করা যদিও আমি তখনও মহাবিদ্যালয়ে ভর্তি হইনি, তবে মনে হতে লাগল যেন প্রেমিক থাকা সত্যিই প্রয়োজনীয়। তৃষা বলল, মহাবিদ্যালয়ে প্রায় সব কন্যারই প্রেমিক আছে। তুমি এখনও বিদ্যালয়ে আছো, তাই সম্ভবত প্রেমিক প্রেমিকা সম্পর্কের ব্যাপারে তোমার ধারণা স্পষ্ট নয়। আমি তাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা যথাযথ নয়। কিন্তু তৃষা হেসে বলল, তাহলে কি তোমারও কোনো প্রেমিক আছে? তার এই প্রশ্নে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম, না, আমার নেই। তৃষা মুচকি হেসে বলল, প্রীতি, তুমি তো দ্বাদশ শ্রেণীতে পড়ছো। আমার সমান বয়স তোমারও। যদি কারো সাথে বন্ধুত্ব করার ইচ্ছা থাকে, তবে ভয় পাওয়ার কিছু নেই। এই কথাগুলো আমাকে চিন্তিত করে তুল। মনে হলো, যদিও আমি মহাবিদ্যালয়ে যাই না, তবুও আমার বয়স এমন যে আমি এসব অভিজ্ঞতা গ্রহণ করতে পারি। তৃষা আরও বলল, যদি তুমি কারো সাথে বন্ধুত্ব করতে চাও, আমি তোমাকে আমার প্রেমিকের এক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিতে পারি। আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলাম, না, আমি তার জন্য প্রস্তুত নই। কারণ আমার বয়সী কিশোরদের প্রতি বিশেষ আগ্রহ ছিল না। গত কিছুদিন ধরে আমার দৃষ্টি কেবল আমার টিউশনির স্যারের দিকে ছিল। মাঝে মধ্যে অনিচ্ছাকৃতভাবে স্যারের হাত আমার হাত স্পর্শ করলে মনে একটা অদ্ভুত অনুভূতি জেগে উঠত। তৃষার সাথে কথা বলে বুঝলাম, যখন কাউকে ভালো লাগে তখন এ ধরনের অনুভূতি হয়। উপলব্ধি করতে পারলাম, আমার টিউশন শিক্ষকের প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ জন্মেছে। আর বয়সের পার্থক্য আমার কাছে তেমন কোনো বাধা মনে হচ্ছিল না। আমি সিদ্ধান্ত নিলাম, শীঘ্রই আমার অনুভূতি স্যারের সাথে ভাগ করে নেব। আমি নিশ্চিত ছিলাম তিনি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করবেন না। সেদিন বিদ্যালয় থেকে গৃহে ফিরেই টিউশনির জন্য দ্রুত প্রস্তুত হলাম। আমাকে দ্রুত প্রস্তুত হতে দেখে মাতা বললেন, আজ তো দারুণ প্রস্তুতি নিয়ে এসেছ। কি মাতা জানতেন না কেন আমি এত তাড়াতাড়ি তৈরি হয়েছি? কিছুক্ষণ পরে স্যার এলে আমি তার দিকে তাকিয়েই থাকলাম। স্যার যখন আমাকে পড়াচ্ছিলেন তখন আমার মন পাঠের দিকে ছিল না। হঠাৎ তিনি আমাকে লক্ষ্য করলেন, আর আমি ততক্ষণে অন্যদিকে তাকিয়ে গেলাম। স্যার বললেন, আমি একটু জল খেয়ে আসছি, তুমি এই প্রশ্নটা সমাধান করো। আমি সম্মতি জানালাম, কিন্তু মন পাঠে ছিল না, বরং তার দিকেই মনোনিবেশ করেছিলাম। মনে মনে তাকে ভালোবাসতে শুরু করেছিলাম, কিন্তু কিভাবে সেটা তাকে জানাবো বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর, যখন স্যার অনেকক্ষণ হয়ে গেলেও ফিরে আসছিলেন না, তাকে খুঁজতে বাইরে গেলাম। দেখলাম তিনি বসার ঘরে মাতার সাথে বসে আলাপ করছেন। তার হাত মাতার কাঁধে ছিল, যা দেখে আমার কিছুটা অস্বস্তি হলো। আমি দেখেই যেন নিজেকে সংযত করে নিলাম। মাতা বললেন, আমি চা নিয়ে আসছি, তুমি প্রীতির টিউশনি চালিয়ে যাও। স্যার কক্ষে ফিরে আসার পরে আমি তার কাছে কিছু গণিতের প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলাম। আমি আসলে কিছুই বুঝছিলাম না, কিন্তু ইচ্ছাকৃতভাবে বারবার তার কাছে প্রশ্ন করছিলাম। পড়ানোর সময় স্যার আমাকে একটি সংখ্যা লেখার জন্য বললেন, কিন্তু ভুলবশত আমি সেটি উল্টো লিখলাম। স্যার আমার হাত ধরে সঠিকভাবে লেখার পদ্ধতি শেখাতে লাগলেন। তার স্পর্শে আমার মনে এক ধরনের আনন্দের অনুভূতি জাগ্রত হল। আমার প্রিয় মানুষটি আমার এতটা নিকটবর্তী ছিলেন যে আমি তার দিকে হাসি মুখে তাকিয়ে রইলাম। ঠিক তখনই মাতা চা নিয়ে কক্ষে এলেন, আর স্যার সঙ্গে সঙ্গে কিছুটা দূরে সরে গেলেন। আমি মাতা এবং স্যারের সম্পর্কের দিকে তখন অতটা মনোযোগ দিচ্ছিলাম না, বরং কিভাবে তাকে আরও বেশি আকর্ষণ করব তা ভাবছিলাম। পরের দিন টিউশনির মাঝে স্যার আবার জল খাওয়ার জন্য বেরিয়ে গেলেন। অনেক সময় পার হলেও তিনি ফিরে আসছিলেন না। তাকে খুঁজতে বের হলাম, তখন মাতার কক্ষ থেকে কথাবার্তার শব্দ শুনতে পেলাম। ধীরে ধীরে কক্ষের দিকে এগিয়ে গেলাম এবং দেখলাম স্যার এবং মাতা কক্ষের ভেতরে বসে আছেন এবং খুব কাছাকাছি। স্যারের একটি হাত মাতার কাঁধে রাখা ছিল। এই দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমার পছন্দের মানুষটি আমার মাতার সঙ্গে এতটা ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন। আমি নিজেকে সামলে রান্নাঘর থেকে একটি কাচের গ্লাস নিয়ে মাতার কক্ষের দরজার কাছে গিয়ে ফেলে দিলাম। গ্লাসের শব্দে তারা দ্রুত বাইরে চলে এলেন। মাতা বললেন, গ্লাস হাত থেকে পিছলে গেছে। স্যার বললেন, তুমি এখানে কি করছিলে? আমি সরাসরি তাদের দিকে তাকালাম। স্যার বললেন, তোমার মাতার মোবাইলের সমস্যা দেখা দিয়েছিল, তাই আমি সাহায্য করতে এখানে এসেছিলাম। তার কথার ধরন থেকেই বুঝলাম তাদের মধ্যে বিশেষ কিছু সম্পর্ক আছে, যা তারা আমার কাছ থেকে গোপন করতে চাইছেন। আমি মাতার কন্যা, তাই এটা বুঝতে পারছিলাম। আমি জানতাম আমার তুলনায় আমি যুবতী, তাই স্যার অবশ্যই আমার প্রতি আকৃষ্ট হবেন। সেদিন কিছু করতে পারিনি, কারণ টিউশনির সময় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আগামী দিনে আমি অবশ্যই কিছু করার চেষ্টা করব। একদিন টিউশনির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমি একটি ছোট ফুলেল পোশাক পরিধান করেছিলাম। পোশাকটি আমাকে বেশ সুন্দর লাগছিল।
আর আমি হালকা প্রসাধন করেছিলাম। যখন শিক্ষক টিউশনিতে এলেন তিনি বারবার আমার দিকে তাকাচ্ছিলেন। পড়াশোনা শুরু হলে কথার মাঝে তার হাত আমার পায়ের কাছে লাগল। কিছুক্ষণ ধরে শিক্ষক তার হাত সরালেন না। এতে বুঝতে পারছিলাম তিনি আমার প্রতি আকৃষ্ট হচ্ছেন। সেদিন সময় কেটে গেল। তবে প্রতিদিনের মতো শিক্ষক কোনো অজুহাতে জল খেতে বা বাইরে যাননি। বরং তিনি আমার হাত ধরে পড়াতে লাগলেন এবং মাঝে মধ্যে আমার দিকে তাকাচ্ছিলেন। এটি আমার কাছে বেশ ভালো লাগছিল। হঠাৎ মাতা এসে গেলেন। মাতা শিক্ষককে আমার হাত ধরে পড়াতে দেখে চোখ বড় করে তাকালেন। এরপর তিনি শিক্ষককে চায়ের কথা বলে বাইরে নিয়ে গেলেন। আমি মাতার পিছনে পিছনে গেলাম। শিক্ষক সরাসরি মাতার কক্ষে না গিয়ে হলের এক কোণে বসে থাকলেন। মাতা আমাকে রান্নাঘরে নিয়ে গিয়ে বললেন, তুই আর ছোট নেই। এভাবে অপরিচিত মানুষের সামনে ক্ষুদ্র পোশাকে ঘুরে বেড়ানো কি যথাযথ? মাতা বললেন, এটি আমার প্রথম এবং শেষ সতর্কবার্তা। মাতার গম্ভীর মুখ দেখে মনে হলো তিনি সত্যিই চিন্তিত। আমি চেষ্টা করছিলাম তাকে বোঝানোর জন্য যে আমি সতীসাধ্যী থাকার চেষ্টা করছি, কিন্তু তার নিজস্ব জীবন নিয়ে তিনি চিন্তিত ছিলেন। মাতা যখন কিছু বলতে যাচ্ছিলেন তখনই পিতা বাইরে থেকে ডাক দিলেন। সেদিন পিতা আগে গৃহে ফিরেছিলেন। পিতার ডাক শোনার পর মাতা এক গ্লাস জল নিয়ে বাইরে চলে গেলেন। সেদিনের ঘটনার কথা আর কেউ জানল না। শয়নের পূর্বে আমি মাতার কাছে ক্ষমা চাইলাম এবং বললাম, মাতা, ভবিষ্যতে স্যারের সামনে এমন কিছু করব না গি। পরের দিন টিউশনির সময় আসার আগে মাতা বাজারে যাওয়ার জন্য বেরিয়ে গেলেন। আমি রাত্রে মাতার কাছে ক্ষমা চেয়ে তার বিশ্বাস অর্জন করতে চেয়েছিলাম। সাধারণত রবিবারে বাজার হয় আর মাতা তখনই বাজারে যেতেন। মাতা যখন বাজারে চলে গেলেন তখন আমি এবং স্যার গৃহে একা ছিলাম। অচিরেই শিক্ষক আমার হাত ধরে আমাকে গণিত পড়াতে শুরু করলেন। তিনি বললেন, আমি জানি তুমি ইচ্ছা করে গণিতে ভুল করছিলে যাতে আমি তোমার হাত ধরতে পারি। তার কথা শুনে আমি হেসে দিলাম। এরপর তিনি বললেন, প্রীতি, তুমি খুব খুব সুন্দর। তুমি কি ভাবছো যে আমি তোমার দিকে নজর দিইনি? তিনি আরও বললেন, তুমি তোমার বয়সের তুলনায় অনেক বেশি সুন্দর। এটি সেই সময় যখন প্রেমের কথা বলার জন্য প্রস্তুত হওয়া উচিত। তবে কেন নিজেকে আটকে রাখছো? স্যারের কথাগুলো শুনে আমার হাসি থামাতে পারলাম না, কারণ যা কামনা করছিলাম সেটাই তার মুখ থেকে বেরিয়ে এল। স্যার বললেন, আমি তোমার প্রতি ভালোবাসা অনুভব করি। তিনি আমাকে আলতো করে হাত ধরলেন। আমি জিজ্ঞাসা করলাম, স্যার, সত্যিই আপনি আমার প্রতি প্রেম অনুভব করেন? আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু একটা প্রশ্ন আছে। আপনি কেন প্রতিদিন কোনো না কোনো অজুহাতে মাতার কক্ষে যান? আপনাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আমার প্রশ্ন শুনে স্যার হাসলেন এবং বললেন, প্রীতি, তুমি কি মনে করো আমি তোমার মাতার প্রতি আকৃষ্ট? একদম না। আমি তো প্রথম থেকেই তোমার দিকে নজর রেখেছি। দেখতে চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো কিনা। তবে তোমার মাতার কারণে আমাদের সম্পর্কটি গোপন রাখতে চেয়েছিলাম, যাতে তিনি সন্দেহ না করেন। তিনি আরও বললেন, আমি ভয় পেয়েছিলাম যদি আমার অনুভূতি প্রকাশ করি তবে তুমি যেন অপ্রস্তুত হয়ে না যাও, তাই কিছু বলিনি গিয়ে। পরে ধীরে ধীরে স্যার আমার কাছে আসতে শুরু করেন এবং আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে থাকে। হঠাৎ আমার কক্ষের দরজা খুলে যায় এবং সেখানে মাতা দাঁড়িয়েছিলেন। তাকে দেখে আমি একটু অবাক হলাম। তবে জানতাম আমি কোনো ভুল করছি না। আমি শুধু একজন বন্ধুর সাথে সময় কাটাচ্ছিলাম। মাতা আমার কাছে এসে স্যারকে দূরে সরিয়ে দিলেন এবং বললেন, ভালো হয়েছে। আমি যদি মোবাইলের দিকে নজর না দিতাম তবে তোমাদের আসল সম্পর্ক আমার চোখে ধরা পড়ত না। মোবাইল রেখে আসতে ভুল করেছিলাম বলে আমাকে আবার গৃহে ফিরে আসতে হলো গু। মাতা বললেন, প্রীতি, এত অল্প বয়সে আমি জানি না তুমি কি করছো। আমি গতকালই তোমাকে সতর্ক করেছিলাম, কিন্তু আজকে তুমি আবার সেই অবস্থায় পৌঁছে গেছো। স্যার মাতাকে বোঝানোর চেষ্টা করে বললেন, তোমার কন্যা বেশ কিছুদিন ধরে অদ্ভুত আচরণ করছে। আজ সে নিজেই আমার কাছে এসব নিয়ে আলোচনা করতে এসেছিল। মাতাকে বলতে দেখে আমি বাধা দিলাম এবং বললাম, মাতা, এই ব্যক্তির কথায় বিশ্বাস করো না। আমি ইচ্ছা করেই তোমার শপিং ব্যাগ থেকে তোমার মোবাইল বের করেছিলাম যাতে তুমি হঠাৎ ফিরে এসে আসল বিষয়টি জানতে পারো। আমি ইচ্ছাকৃতভাবে এসব করেছি যাতে তুমি বুঝতে পারো এই ব্যক্তির আসল চরিত্র কি। আমি বললাম, এই টিউশন শিক্ষক আমাদের গৃহের দুই নারীর সঙ্গে এক ধরনের অসৎ ব্যবহার করছে। তুমি হয়তো তার প্রেমে পড়তে পারো, কিন্তু আমি পারি না। আমি কয়েকবার তোমাদের দুজনকে একসঙ্গে দেখেছি, তাই এসব ঘটনাকে সাজিয়েছি যাতে তোমার কাছে এই ব্যক্তির মুখোশ খুলে দিতে পারি। যখন স্যার পড়াতে আসেন আমি মাতার মোবাইলে ভিডিও ধারণ শুরু করি এবং সেটি কক্ষের এক কোণে রেখে দিই।
যে কোনো কিছু তিনি মাতার সম্পর্কে বলতেন, সবকিছুই সেই মোবাইলে ধারণ হয়ে যেত। যখন মাতা ভিডিওটি দেখলেন, তিনি উপলব্ধি করতে পারলেন যে স্যার তাদের সঙ্গে প্রতারণা করছিলেন। মাতা সেই খলনায়ককে পুলিশে দেওয়ার হুমকি দিলে তিনি পলায়ন করলেন। এরপর মাতা বললেন, প্রীতি, আমি অনেক ভুল করেছি জানি, কিন্তু আমি কি করব? তোমার পিতা আমাকে সময় দেন না। যেদিন তোমার টিউশন শিক্ষক গৃহে এলেন, সেদিন থেকেই তার সঙ্গে কথা বলা শুরু করি। তখন মনে হয়েছিল সে আমার মনের কথা বুঝতে শুরু করেছে। তার মিষ্টি কথায় আমি এতটাই আবদ্ধ হয়ে পড়েছিলাম যে তার স্বার্থপর প্রেমকে সত্যি মনে করতে শুরু করি। আমি এতটাই তার প্রেমে মগ্ন ছিলাম যে তোমার কথাও ভুলে গিয়েছিলাম। মাতা আরও বললেন, আমি সেই খলনায়কের সঙ্গে বিবাহ করার কথাও ভাবছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে তার তোমার প্রতিও ভিন্ন দৃষ্টি ছিল। সে আমার সঙ্গে প্রেমের অভিনয় করে আবার তোমার সঙ্গেও সময় কাটানোর চেষ্টা করছিল। মাতা স্বীকার করলেন যে তিনি এই ঘটনার গভীরতা বুঝতে পারেননি। এরপর তিনি অনুতপ্ত হয়ে বললেন, তোমার পিতার কাছে সবকিছু থাকলেও আমাদের সম্পর্ক শুধু অর্থের ভিত্তিতে টিকে থাকেনি। সম্পর্কের জন্য ভালোবাসা ও মত বিনিময় প্রয়োজন। আমি তখন মাতাকে সান্ত্বনা দিয়ে বললাম, মাতা, আসল ভালোবাসা শুধু মিষ্টি কথায় সীমাবদ্ধ থাকে না, এতে পারস্পরিক সম্মান ও আন্তরিকতার ভিত্তি থাকা প্রয়োজন। মাতা তখন আমার সঙ্গে প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কোনো অসৎ ব্যক্তির সঙ্গে নিজের অনুভূতি ভাগ করবেন না। আমিও স্থির করলাম যে অপ্রয়োজনীয় বিষয়গুলোতে নিজেকে জড়াবো না, মনোযোগ দিয়ে পড়াশোনা করব এবং পিতার স্বপ্ন পূরণ করব। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, জীবনের একজন সঙ্গীর ভালোবাসা কেবল অর্থের উপর নির্ভর করে না। সময়মতো সঙ্গীকে সময় দেওয়া এবং তার অনুভূতি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক সঙ্গীর উচিত এটি বুঝতে পারা। তৃতীয় কোনো ব্যক্তি যদি আপনার সম্পর্কের দুর্বলতাকে কাজে লাগায়, তবে এটি বিপদের সংকেত। ভালোবাসার ভিত্তি একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান ও আন্তরিকতার উপর গড়ে ওঠে। এই কাহিনীর মাধ্যমে আমরা শিখি, ভালোবাসা কখনো কারো দুর্বলতার সুযোগ নেয় না এবং সম্পর্কের মধ্যে সর্বদা সততা থাকা জরুরি। যে কোনো পরিস্থিতিতে নিজের সম্মান এবং আত্মমর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব, সম্পর্কের মধ্যে কখনো এমন পরিস্থিতি তৈরি হলে যেখানে আমাদের সম্মান বা নিরাপত্তা হুমকির মুখে পড়ে, সেখান থেকে সরে আসা উচিত। এখানে স্যারের আচরণ ছিল প্রতারণামূলক, তবে মাতা প্রথমে তা বুঝতে পারেননি। এই কাহিনীটি আমাদের শিক্ষা দেয়, ভালোবাসা কখনো কারো দুর্বলতা বা শোষণের জন্য নয়। এটি একে অপরের সম্মান ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠে। কাহিনীর শেষে মাতা এবং প্রীতি সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আর কাউকে নিজেদের জীবনে এমনভাবে সময় দেবেন না যা তাদের নিরাপত্তা ও মানসিক শান্তি নষ্ট করতে পারে। এই সিদ্ধান্ত তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করেছিল। নেতিবাচক অভিজ্ঞতা থেকেই মানুষ প্রয়োজনীয় শিক্ষা নিয়ে নিজের জীবনকে সুন্দর করে তুলতে পারে। বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো ও কমেন্টে তোমার মতামত জানাও। আর হ্যাঁ, প্রতিদিন এমন চমকপ্রদ গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না।